শুভ বিজয়া দশমী আজ। মণ্ডপে মণ্ডপে বিষাদের সুর, সিঁদুর খেলা আর প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে শারদীয় দুর্গোৎসব। মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের ছড়াছড়ি, দিনের আলো নিভতে গ্রাস করে আতঙ্ক। 6 মাসে আটক 4000, উদ্ধার বিপুল অস্ত্র ও গোলাবারুদ। শর্টকাট পদ্ধতিতে অল্প টাকা ইনভেস্ট করে দুটো চাপাতি কিনে ফেলে, ওই চাপাতি দিয়ে রাস্তায় নেমে যায়। একটি বড় অপরাধ করার পরেও এই সিন্ডিকেটের সহযোগিতা নিয়ে সে ফ্রি হয়ে যায়, তখন দ্বিতীয়বার অপরাধ করতে তার আর দ্বিধা থাকে না। গাজা উপকূলে ত্রাণবাহী সুমুদ ফ্লোটিলার অন্তত 8টি নৌযান দখলে নিয়েছে ইসরায়েলি বাহিনী। আটক গ্রেটা থুনবার্গ সহ মানবাধিকার কর্মীরা, দেশে দেশে নিন্দা বিক্ষোভ। এবং পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের নারী দলের বিশ্বকাপ মিশন শুরু। কলম্বোতে বিকেল 3:30টায় মুখোমুখি হবে দুদল। স্বাগত। এখন সকালে পুরো আজ জুড়ে সঙ্গে আছে আমরা দুজন, আমি মেহেদি নানি এবং আমি নাজমুস সাকিব। রাজধানীর ঘন বসতিপূর্ণ এলাকা মোহাম্মদপুরে গড়ে উঠেছে এক অন্ধকার জগৎ। দিনের আলোয় যেন সব স্বাভাবিক, কিন্তু রাত নামতেই অলিগলিতে নামে আতঙ্কের ছায়া। আইনশৃঙ্খলা বাহিনীকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে গড়ে উঠেছে নতুন এক অপরাধের সংস্কৃতি। গত 6 মাসে মোহাম্মদপুর, আদাবর আর হাজারীবাগে পুলিশের অভিযানে ধরা পড়েছে প্রায় 6500 কিশোর গ্যাংয়ের সদস্য। শুধু মোহাম্মদপুরে গ্রেপ্তার 4000-এর বেশি। অন্যদিকে র্যাবের 632টি অভিযানে গ্রেপ্তার হয়েছে 892 জন। উদ্ধার হয়েছে 76টি বিদেশি অস্ত্র, গ্রেনেড, রকেট লঞ্চার সহ 1450 রাউন্ড গুলি। আতিক সমাজের ক্যামেরায় মেহরাব সুবনের প্রতিবেদন। কোনো অ্যাকশন মুভির দৃশ্য নয়, এ দৃশ্য সাম্প্রতিক ঘটে যাওয়া মোহাম্মদপুরের। মুঘল স্থাপনা আর সম্রাটদের নামকরণের জন্য সুপরিচিত মোহাম্মদপুর যেন মুঘল সম্রাটদের আবাসভূমি। তবে সব অভিজাত আর ঐতিহ্য পেছনে ফেলে মোহাম্মদপুর এখন রাজধানীর বুকে এক সন্ত্রাসের অভয়ারণ্য। রাত নামলেই থমকে যায় মোহাম্মদপুর, আদাবর আর হাজারীবাগ। কারণ একটাই, কিশোর গ্যাংয়ের আতঙ্ক। হাতে ছুরি, কোমরের চাপাতি, চোখে এক অদ্ভুত উন্মাদনা। দল বেঁধে চলে তাণ্ডব যাত্রা, যাদের প্রত্যেকের বয়স 12 থেকে 16 বছরের মধ্যে। ওয়াল থেকে ওরা ভিতর থেকে 27 জন বাইরে এসে আমার উপর চাপাটি ধরলো, চাপাটি ধরে একা যা আছে সব দিয়ে দেয়, কোনো কথা কবি গলা কেটে এলামো। পরে আমি সব যা দিয়ে দিস। এবার এখানে লোকজন ডাক দিছে, কেউ ভয়তে আর যায় না। গোটা কয়েকটা লোকের জন্য যে তাদের অশান্তি হয়, তাইলে এই মানুষগুলো যাবে কই? হত্যা, ধর্ষণ, মাদক বিক্রি আর কন্ট্রাক্ট কিলিং যেন এদের রোজকার চিত্র। আর এলাকার দখল নিয়ে চলে হত্যাযজ্ঞ। কবজি কাটা আনোয়ার, ডন 71, উই ডন্ট কেয়ার, মোহাম্মদপুর কিংসের মতো প্রায় অর্ধশত গ্যাংয়ের দখলে পুরো অঞ্চল। এমনটাই বললেন সাবেক 2 গ্যাং লিডার। ওপেনে গাঁজা বিক্রি করতেছে, ওপেনে আপনার হিরোইন বিক্রি করতেছে, ইয়াবা বিক্রি করতেছে, সব চলে এখানে। সবগুলো আপনার 14 থেকে 18 এই এজেরটাই বেশি হবে আর কি। ছোট বাচ্চা সে কন্ট্রাক্ট কিলিং এ, আপনি বুঝতে পারেন কতটা ভয়ঙ্কর হয়ে গেছে। এরা মাদক নিয়ন্ত্রণ নিয়ে এরা নিজেরাও মারামারি লাগে। যারা ওদেরকে পিটাইতে আসছে, মাদক সম্রাট যারা, তারা এদেরকে কুকুরের মতো হাড্ডি বিলায়, এরাই খায়, এগুলো নিয়ন্ত্রণে থাকে, এরা চুপচাপ থাকে। অভিযান চলছে, গ্রেফতারও হচ্ছে। অপরাধী যতই শক্তিশালী হোক না কেন, তাদের আটকে অভিযান চলবে বলে জানিয়েছেন র্যাব 2 এর অধিনায়ক। বলেন, সুস্থ সংস্কৃতির অভাব আর সমাজের বিবেকবানদের নিরাপত্তাই এদের উত্থানে সমানভাবে দায়ী। আমাদের কাছে অপরাধী সবসময় অপরাধী। সে কিশোর অপরাধী হলে তার কিশোর আইন অনুযায়ী ব্যবস্থা হচ্ছে, শিশু আইন অনুযায়ী ব্যবস্থা নিচ্ছে। প্রাপ্তবয়স্ক ব্যক্তি যখন অপরাধ করছে, তখন তার বিরুদ্ধে বিদ্যমান আইন অনুযায়ী ব্যবস্থা নিচ্ছে। কিশোর যে বয়স, এই সময়টা যেন সাংস্কৃতিক এবং বিনোদন ও শরীর চর্চা, খেলাধুলা, এইসব ইভেন্টের মাধ্যমে যেন তারা সময়টা পার করতে পারে, এই সুযোগটা করে দিতে পারলে আমার মনে হয় তাদের এই জুভেনাইল ডেলিকুয়েন্সির রেটটা কমে যাবে। অপরাধ দমনে পুলিশের সফল অভিযানের ব্যাখ্যা দিয়ে তেজগাঁ বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার জানান, এই কিশোররা সোশ্যাল মিডিয়া ব্যবহার করে নিজেদের দলের সংখ্যা বাড়ায়। এক একটা ফেসবুক গ্রুপ যেন এক একটা গ্যাংয়ের সদর দপ্তর, যেখানে পরিকল্পনা হয় হামলার, ঠিক হয় লক্ষ্য। বৃহত্তর মোহাম্মদপুরে প্রায় 6000-এর মতো
আসামিকে আমরা বিভিন্ন অপরাধে বিজ্ঞ আদালতে সোপর্দ করেছি। পাটালি গ্রুপ খুব নাম করে ফেললে, আমরা তো ওদের গোষ্ঠী শুদ্ধ নির্বংশ করে দিয়েছি। এখন আবার নতুন গ্রুপ নাম চালু করেছে উই ডোন্ট কেয়ার। টিকটক, ফেসবুক, ইনস্টাগ্রাম আরও যেগুলো আছে সবগুলোই এই অপরাধটাকে আরও উস্কে দিচ্ছে। তারা একত্রিত হওয়ার সুযোগ পাচ্ছে। এটা হইতে পারে যে কিশোরের যে একটা উন্মাদনা কাজ করে, যে সবাই একত্রিত হবো, কিছু একটা করব, কিন্তু এদের তো পয়সা নাই পকেটে। তখন এরা করে কি শর্টকাট পদ্ধতিতে অল্প টাকা ইনভেস্ট করে 2টা চাপাতি কিনে ফেলে, ওই চাপাতে দিয়ে রাস্তায় নেমে যায়। সুপ্রিম কোর্টের এই আইনজীবী মনে করেন কিশোর অপরাধ একটি ভয়ানক মহামারী, যা বন্ধ করতে না পারলে ধ্বংস হবে একটি প্রজন্ম। তাই প্রশ্ন, আটকের পর সংশোধনে না দিয়ে কিভাবেই সহজেই জামিনে মুক্তি পায় এসব অপরাধী। একটা কিশোর, সে অপরাধটা যত মাত্রা বড় হোক না কেন, সেটা যদি খুন হয়, ধর্ষণ হয়, অন্য যে অপরাধী হোক না কেন, সর্বোচ্চ সাজা হচ্ছে 10 বছর। খুব কষ্ট করে বলতে হচ্ছে, আমাদের বিজ্ঞ আইনজীবী বন্ধুরাই এই কাজটা করছেন। একটি বড় সিন্ডিকেট এদের সাথে থাকে। এই সিন্ডিকেট, যেহেতু সে কিশোর, একটা সহানুভূতি সে পাবে, আইনে সহানুভূতি দেওয়া আছে। এই অসত্য কিছু পেপারস তৈরি করে নানানভাবে আদালতের কাছে উপস্থাপন করে, আদালতকে মিসলিড করে, ভুল বুঝিয়ে তাদেরকে আবার ফ্রি হওয়ার ব্যবস্থা করে দিচ্ছে। একজন কিশোর অপরাধী যখন এভাবে একটি বড় অপরাধ করার পরেও এই সিন্ডিকেটের সহযোগিতা নিয়ে সে ফ্রি হয়ে যায়, তখন দ্বিতীয়বার অপরাধ করতে তার আর দ্বিধা থাকে না। যে বয়সে থাকার কথা ছিল স্কুলের আঙিনা কিংবা খেলার মাঠে, সে বয়সেই তারা আজ অপরাধের স্বর্গরাজ্য গড়ে তুলেছে এই অঞ্চলগুলোতে। রাত হলেই শুরু হয় তাদের অপরাধ, আর এই অঞ্চলগুলো হয়ে ওঠে অপরাধের হটস্পট। এই শহরে কার হাতে নিরাপদ, আর আমরা বা কতটুকু নিরাপদ এই শহরে? শুধুই কি আইন শৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা, নাকি দেখেও না দেখার ভান করে থাকা এই সভ্য সমাজের? মেহরাব সুমন, এখন, মোহাম্মদপুর, ঢাকা। ফরিদপুর শহরে নিরাপত্তা নিশ্চিত করতে স্থাপিত ক্লোজ সার্কিট ক্যামেরাগুলো দীর্ঘদিন ধরে বিকল। এই সুযোগে দিনে রাতে বেড়েছে অপরাধমূলক কর্মকাণ্ড। এতে আতঙ্কিত ব্যবসায়ী সহ সাধারণ মানুষ। পুলিশ বলছে, বরাদ্দ না থাকায় সিসি ক্যামেরা সংস্কার এবং প্রতিস্থাপন সম্ভব হচ্ছে না। মুফিজুর রহমান শিপনের পাঠানো তথ্যছবিতে বিস্তারিত। 2021 সালে জেলা পুলিশের উদ্যোগে শহরের গুরুত্বপূর্ণ জায়গায় 1.5 শতাধিক পয়েন্টে সিসি ক্যামেরা স্থাপন করা হয়, কিন্তু রক্ষণাবেক্ষণের অভাবে অনেক ক্যামেরাই এখন নষ্ট। কোথাও আছে বক্স, কিন্তু ক্যামেরা নেই। সিসি ক্যামেরা নষ্ট হওয়ায় শহরে বেড়েছে চুরি, ছিনতাই সহ নানা ধরনের অপরাধ। সন্ধ্যার পর ঘটছে সবচেয়ে বেশি। ফুটেজ না পাওয়ায় অপরাধী শনাক্তে বেগ পোহাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। জনমনে বাড়ছে আতঙ্ক। এখানে অপরাধ প্রবণতা অনেকটাই কম ছিল। পরবর্তীতে বিভিন্ন কারণে সেই সিসি ক্যামেরাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে বা প্রতিস্থাপিত হয়নি। এই কারণে বর্তমান সময়ে অপরাধ প্রবণতা আবার অনেকটা বেড়েছে। সকল সিসিটিভি ফুটেজগুলো দ্রুত চালু রাখা হোক, কারণ আইন শৃঙ্খলা এবং ইদানিং আমরা দেখতে পাচ্ছি চুরি ডাকাতি ঘটছে, সেইগুলোতে দ্রুত অপরাধী শনাক্তকরণে এবং আইন শৃঙ্খলা রক্ষার যে একটি ভূমিকা, সেটি দৃষ্টান্তমূলক হয়ে দাঁড়াবে। প্রতিটা জায়গায় স্থাপনায় রোডে সিসি ক্যামেরার দ্বারা নিয়ন্ত্রিত এলাকাটা, তাহলে আমরা জনগণ আগে নিরাপদ বোধ করব। দ্রুতই পুরো শহরকে সিসি ক্যামেরার আওতায় আনার দাবি নাগরিক সমাজের। বরাদ্দ পেলে শিগগিরই গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সিসি ক্যামেরা প্রতিস্থাপনের কথা বলছে পুলিশ। খুব দ্রুততম সময়ে এই সিসি ক্যামেরাগুলো সারানো প্রয়োজন, যেন আমরা যারা সাধারণ নাগরিক আছি আমরা নির্বিঘ্নে চলাফেরা করতে পারি এবং সিসি ক্যামেরার মাধ্যমে কোনো ঘটনা ঘটলেও পুলিশ অনেক তাড়াতাড়ি আইডেন্টিফাই করতে পারতো, যেটা এখন পারা যাচ্ছে না। শহরের নিরাপত্তার সাথে সিসি ক্যামেরা নিয়ে আলোচনা হয়েছে এবং সেখানে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে জেলা পরিষদ এবং পৌরসভা তাদের সহায়তায় আমাদের ফরিদপুরের মেইন যেই মোড়গুলো আছে সেগুলোতে নতুন করে সিসি ক্যামেরা বসানো হবে, অর্থাৎ যেই পয়েন্টগুলোতে ক্যামেরাগুলো নষ্ট হয়েছে। শহরের 5 কিলোমিটার এলাকা জুড়ে সিসি ক্যামেরা স্থাপন করা হলেও বেশিরভাগই এখন অকেজো। এখন ফরিদপুর। টেরাকোটা, পরিবেশ বান্ধব উপকরণ, গাছ, তরুলতা ও ছোট বড় প্রাণীর অভয়ারণ্যের দৃশ্যপটে সেজেছে নরসিংদীর পূজা মণ্ডপগুলো। ব্যতিক্রমী মণ্ডপ দেখতে প্রতিদিন ভিড় করছেন দর্শনার্থীরা। কাসর আহমেদের ছবিতে রাকিবুল ইসলামের প্রতিবেদন।
এসো গাছ লাগিয়ে পৃথিবী বাঁচাই প্রতিপাদ্যে নরসিংদীতে নান্দনিকভাবে সাজানো হয়েছে একটি পূজা মণ্ডপ। দেখলে মনে হবে দেবী দুর্গার আরাধনার পাশাপাশি এখানে চলছে প্রকৃতি বন্দনা। মণ্ডপে ফুটিয়ে তোলা হয়েছে ছোট বড় গাছ, গাছের পাতা, পাখি ও তরুলতায় বিস্তীর্ণ জলরাশি ও প্রকৃতির ছোঁয়া। ছোট বড় নানা প্রাণীর অভয়ারণ্য দেখানো হয়েছে চিত্রকল্পে। গাছ কেটে ফেলায় পৃথিবীতে অক্সিজেন সংকটও ফুটিয়ে তোলা হয়েছে এই মণ্ডপে। বেঁচে থাকার জন্য টোটাল ইকোসিস্টেমটাকে একটা ব্যালেন্সড অবস্থায় রাখার জন্য কিন্তু গাছের ভূমিকা অপরিসীম। পরিবেশটা তুলে ধরা হয়েছে, সেখানে মনে হচ্ছে যে আগামীতে আমরা এই বাংলাদেশের যে প্রাকৃতিক যে ভারসাম্য সেটা রক্ষা করার জন্য এটা মানুষকে উদ্বুদ্ধ করবে। খুবই সুন্দর, একদম ইউনিক ওরা করার চেষ্টা করেছে, খুবই ভালো লেগেছে। আমরা প্রকৃতিকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছি, তাই আমরা চেষ্টা করছি আমাদের এই আজকের এই মূর্তির মাধ্যমে, এই ডেকোরেশনের মাধ্যমে প্রকৃতিকে তুলে ধরা এবং প্রকৃতিকে ধ্বংসের থেকে রক্ষা করা। পৌর শহরের কান্দাপাড়ার অগ্রণী সংঘ পূজা মণ্ডপ সংগঠন পরিবেশের সচেতনতামূলক বার্তা ছড়িয়ে দিতে মণ্ডপটি নির্মাণ করেছে। এর কাজ শুরু ও সাজসজ্জায় সব মিলিয়ে সময় লেগেছে প্রায় 4 মাস। এছাড়া শহরের সেবা সংঘ পূজা মণ্ডপ, শীতলাবাড়ি মণ্ডপ সহ শহরের প্রাণকেন্দ্রের অন্যান্য মণ্ডপগুলোতে রয়েছে বাঙালিয়ানার ব্যতিক্রমী ছোঁয়া। গ্রামীণ ঐতিহ্যের হারিয়ে যাওয়া টেরাকোটা, পাটের চট, বাঁশ ও বেতের কারুকাজের শৈল্পিকতায় ফুটে উঠেছে মণ্ডপগুলো। এখানে যে ডেকোরেশন করে, যে ডেকোরেশন অনুযায়ী পূজা থেকে মানুষের যে উৎফুল্ল, মানুষের যে আনন্দ, এই শারদীয় দুর্গা উৎসবের যে আনন্দটা বেশি, তার থেকে বেশি আনন্দ এখানে। মার আগমনের 1 বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে আমরা আজকে খুবই আনন্দিত। আমরা শীতলাবাড়ি সব সময় চেষ্টা করি নতুন কিছু একটা ডিজাইন করার। এবারও আমরা চেষ্টা করেছি যে একটা রাজবাড়ির মাধ্যমে, যে রাজবাড়িতে যে পূজা হয়, এই একটা থিম নিয়ে। এবছর আরও নিরাপদ মনে করতেছি, ওদের সেবার সঙ্গে কিছু হয় না, কিন্তু এবছর আরও নিরাপদ করতেছি। আর এবারের থিমটা হলো আমাদের চরের দিয়া এবং মূর্তিটা হইল মুক্তা। এবছর নরসিংদী জেলায় 351টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে। নান্দনিক এসব মণ্ডপ দেখতে ভিড় করছে জেলার বাইরের দর্শনার্থীরাও। মণ্ডপগুলোতে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারি। রাকিবুল ইসলাম, এখন নরসিংদী। এক মাঠে মসজিদ মন্দির, 2 দশক ধরে হিন্দু সম্প্রদায়ের দুর্গাপূজা আর মুসলিমদের নামাজ চলে পাশাপাশি। পূজা মণ্ডপে যখন ঢাকের শব্দ বাজে, আজানের সময় সেই সুর থেমে যায়। অন্যদিকে পূজা উদযাপনের সহযোগিতার হাত বাড়িয়ে দেন মুসলিমরাও। পঞ্চগড় সদর উপজেলার গরিনাবাড়ি ইউনিয়নে দেখা মিলবে এই অনন্য সম্প্রীতির চিত্র। বিস্তারিত মোহাম্মদ লুৎফর রহমানের প্রতিবেদনে। পঞ্চগড়ের জিতাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ, একপাশে দুর্গাপূজার মণ্ডপ, অন্য পাশে মসজিদ। 2 দশক ধরে এ মাঠে পাশাপাশি চলে আজান আরতি, নামাজ আর পূজা অর্চনা। যারা হিন্দু ধর্মাবলম্বী আছি এরাও কখনো মসজিদ নিয়ে কোনো কথা বলি না, বা এটা নিয়ে আমাদের কখনো কোনো মাথা ব্যথা থাকে না। এবং আমাদের মুসলিম ভাই বোনরা যারা আছে এরাও কখনো আমাদেরকে মনে করেন যে আমাদের পুজো নিয়ে কখনো কোনো কথা বলে না বা কটূক্তি করে না। আমরা সময়ের মধ্যে পূজা করি, সময়ের মধ্যে আবার আজানের শেষে পাশে মসজিদ আছে, মসজিদের কাছে নিয়ম অনুযায়ী আমরা ভালোভাবে চলতেছি। মুসলমান ভাইয়েরা আমাদের পারস্পরিকভাবে একটা সম্পর্ক গড়ে থাকাতে তারা সুন্দরভাবে সার্বিক সহযোগিতায় এগিয়ে আসেন অল টাইম। আজানের ধ্বনি উঠলে থেমে যায় ঢাক ঢোল, থেমে যায় পূজার গান বাজনা। আবার পূজার ব্যস্ততায় মুসলিম প্রতিবেশীরাও কাঁধ মেলান স্বতঃস্ফূর্তভাবে। এখানে ওনারা ওনাদের ধর্ম সুন্দরভাবে পালন করতে পারবে, আমরা আমাদের ধর্ম সুন্দরভাবে পালন করতে পারবো। এখানে যাতে কোনো ধরনের কোনোদিন সমস্যা এর আগেও হয়নি, ভবিষ্যতে যাতে না হয়, এরকমই একটা বাংলাদেশ আমরা আশা করি। আমরা এখানে সবাই বাঙালি, এই বাঙালিদের চেতনাকে আমরা বিশ্বাস ধারণ করেছি। কাজে আমাদের মধ্যে কোনো কোনো ভেদার নাই, আমরা সবাই মিলে এখানে ঐক্যভাবে বাস করে আছি, শান্তির সঙ্গে বাস করছি। মসজিদ কমিটি থেকে তাদের একটা নামাজের সময়সূচি দেই, যার ফলে নামাজের ওয়াক্তের সময় তারা তাদের বাদ্যযন্ত্র বন্ধ রাখে। 2 ধর্মের মানুষের এই সম্প্রীতি নজর কেড়েছে সবার। জেলায় এবার 299টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। আমাদের এই পূজা মণ্ডপটি একটি উদাহরণও বলতে পারেন, কারণ এইখানে আমরা সবাই, প্রত্যেকটা রাজনীতির দল সহ আরম্ভ করে যত আমাদের এলাকাবাসী আছে, আমাদের মুসলমান সম্প্রদায়ের সবাই আমরা এখানে সহযোগিতায় থাকি, যে যেন কোনো রকম হয় না। আশা করি কখনো হয়নি,
এটা ভবিষ্যতেও কখনো হবে না ইনশাআল্লাহ। 299টি পূজা মণ্ডপের মাধ্যমে উদযাপিত হতে যাচ্ছে। ইতিমধ্যে আমরা সার্বিক প্রস্তুতি গ্রহণ করেছি। আমাদের সরকারের পক্ষ থেকে প্রত্যেকটি পূজা মণ্ডপে আর্থিক অনুদান সহ সিসিটিভি ব্যবস্থা করা হয়েছে। আমাদের এই জেলায় দীর্ঘদিন ধরে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বিভিন্ন ধর্মাবলম্বী মানুষের মধ্যে একটি সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপিত হয়েছে। মানুষে মানুষে সম্প্রীতির এই বার্তা ছড়িয়ে পড়ুক সর্বত্র। যুগে যুগে এপাড়ার মুসলিম এবং ওপাড়ার হিন্দু কিংবা বৌদ্ধ খ্রিস্টানে যে ভ্রাতৃত্ব গড়ে উঠেছে তা বেঁচে থাক যুগ যুগ ধরে। লুৎফর রহমান, এখন পঞ্চগড়। 2 সপ্তাহ পার হলেও এখনো খোঁজ মেলেনি সাগরে ইলিশ ধরতে গিয়ে ভারতের আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক ভোলার 19 জেলের। উদ্বেগ এবং উৎকণ্ঠার দিন কাটছে পরিবারগুলোর। জেলেদের প্রকৃত অবস্থা এবং সরকারিভাবে বিষয়টি নিশ্চিত হতে না পেরে চরম হতাশ তারা। আটক জেলেদের ভারত থেকে ফিরিয়ে আনতে সরকারের সহায়তা চেয়েছেন স্বজনরা। ইমতিয়াজুর রহমানের প্রতিবেদন, ছবি তুলেছেন অঙ্কুর রায়। গভীর সাগরে মাছ শিকার শেষে দ্রুতই ফিরবেন বাড়িতে। সন্তানদের কথা দিয়েছিলেন ফিরে এসে দুর্গাপূজার জন্য নতুন জামা কিনে দেবেন। কিন্তু পূজা শুরু হলেও এখনও বাড়ি ফেরেনি ভোলা সদর উপজেলার কোরালিয়া গ্রামের রাজীব চন্দ্র দাস ও গৌতম চন্দ্র দাস। তাদের আয়ে কোনো রকম খেয়ে না খেয়ে দিন কাটত পরিবারের। একমাত্র উপার্জনকারী ব্যক্তির অনুপস্থিতিতে সংকটে দিন কাটছে পরিবারগুলোর। পূজায় সবারই আনন্দ হয়, এবার আমাদের কোনো আনন্দ নেই। যাওয়ার সময় বলে গেছে আইসে কেনাকাটা করে দিব, এখনো আসে নাই। একই গ্রামের বাবুল মাঝিও ফিরে এসে দোতলা ভাঙা ঝুপড়ি ঘরটি মেরামত করে নতুন ঘর তোলার স্বপ্ন দেখিয়েছিলেন। বাবা কবে ফিরবে এমন অপেক্ষায় দিন গুনছে 10 বছরের সুমাইয়া। বাবা কইছিল মাছ নদী যায় মাছ ধরে হয় না, তারপরে বাঁচবো, তারপরে কইছিল ঘর করবো, তারপরে আর বড় ভাই বাবাই কইছিল আর ঠিক ঠিকানা ভাই নেই। গত 5 সেপ্টেম্বর ভোলা সদর উপজেলার শান্তিরাট ঘাট থেকে 19 জেলে নিয়ে শফিজুল মাজির ট্রলার সাগরে যায় ইলিশ শিকারে। 1 সপ্তাহ পরে বাড়ি ফেরার কথা থাকলেও 12 সেপ্টেম্বর মোবাইলে বাড়ি ফেরার কথা জানিয়েছিলেন ট্রলারের মাঝি। এরপর বিচ্ছিন্ন হয়ে যায় যোগাযোগ। গত 17 সেপ্টেম্বর ভারতের একটি ইউটিউব ভিত্তিক সংবাদ মাধ্যমে দেখা যায় ইঞ্জিল বিকল হয়ে ট্রলারটি ভাসতে ভাসতে পশ্চিমবঙ্গের সুন্দরবনের খিদরখালী এলাকায় ঢুকে পড়ে। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর হাতে আটক হয়ে আলিপুর কারাগারে বন্দী আছেন তারা। মেয়েরা আমার কাছে কান্না করে, বাবাই কবে আইব, বাবারে দেখি না। ছোট ফুলাফান বেহানে যে সকালে দুয়া ভাত খাম, এই ভাতগুলো তাহলে খাওয়াইতে পারিনি। কোনো খোঁজ খবর কিচ্ছু নাই। অন কি দরিয়া খাইব, কি দরিয়া কি করবো, এত গুণ পোলাইন লইয়া। সরকারের কাছে আমাকে দাবি, আমাকে 19 জন মানুষের দ্রুত করে দেশে পাঠাই দেন। ভারতের সরকার একটাই দাবি, আমি সব 19 জন জেলের তো একটু ছাড়া করে পাই যেন। বন্দি জেলেদের সকল তথ্য সংগ্রহ করে প্রশাসনকে দেওয়া হয়েছে বলে জানান জেলা ক্ষুদ্র মৎস্যজীবী সমিতির সভাপতি। এছাড়া গত 18 সেপ্টেম্বর ভোলা সদর থানায় 19 জেলের নিখোঁজ উল্লেখ করে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। বাংলা রেড ক্রস সোসাইটি ভোলা ইউনিট আমরা তথ্য নেই এখান থেকে, ওনাদের এই তথ্যগুলো হচ্ছে আমরা আরএফএল বিভাগে প্রেরণ করব, সেখান থেকে তারা ইন্ডিয়া রেড ক্রসের সাথে যোগাযোগ করে পরবর্তী পদক্ষেপ নেবে। দাবি জানাচ্ছি দ্রুতভাবে পররাষ্ট্র মন্ত্রণালয় যাতে আমাদের 19 জন জেলেকে বাংলাদেশে রিটার্ন আনা হয়। এদিকে অসহায় পরিবারগুলোকে সহায়তার পাশাপাশি বন্দি জেলেদের ফিরিয়ে আনার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন। সম্প্রতি তাদের পরিবারের কাছ থেকে একটি আবেদন পেয়েছি, তো আবেদনের প্রেক্ষিতে এবং আমি বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রেক্ষিতে আমি সরকারকে এই বিষয়টি অবগত করব। ভোলার এই 19 পরিবার দিন গুনছে স্বজন ফেরার অপেক্ষায়। অতীতে ভারতীয় জলসীমায় প্রবেশ করা বাংলাদেশি জেলেদের দুদেশের আলোচনার মাধ্যমে দেশে ফিরিয়ে আনা হয়েছে। তাই অতি শীঘ্রই এই জেলেদেরও সরকারের কূটনীতিকদের আলোচনার মাধ্যমে দেশে ফিরিয়ে আনা হবে, এমনটাই প্রত্যাশা স্বজনদের। ইমতিয়াজুর রহমান, এখন ভোলা।
খুলনায় পাইকারি ও খুচরা বাজারে সব ধরনের শাকসবজির সরবরাহ স্বাভাবিক রয়েছে, তবে স্থান ভেদে রয়েছে দামের পার্থক্য। এ বিষয়ে আরও জানাতে খুলনার সোনাডাঙ্গা পাইকারি বাজার থেকে যুক্ত আছেন সহকর্মী তরিকুল ইসলাম। তরিকুল, শাকসবজির বাজার দর কেমন যাচ্ছে আর টানা বৃষ্টির প্রভাব বাজারে পড়েছে কিনা জানাবেন। বাজারে সরবরাহ সঠিক রয়েছে, অর্থাৎ সব ধরনের তরিতরকারির এখানে আমরা বাজারে খুলনা সোনাডাঙ্গা যে পাইকারি বাজার, এই বাজার থেকে মূলত এই শহরের যে বিভিন্ন কাঁচা বাজার রয়েছে সেখানে এই পণ্যগুলো সরবরাহ হয়ে থাকে এবং কৃষকের উৎপাদিত যে পণ্য সেগুলো সরাসরি এখানে অনেকে নিয়ে চলে আসে এবং যে কারণে এখানে এই বেচা কেনাটা বেশ জমজমাট হয়ে থাকে। বৃষ্টি পড়ছে বাইরে, আবহাওয়ার এখানে মেঘাচ্ছন্ন এবং বৃষ্টি পড়ছে, যে কারণে বেচা কেনায় কিছুটা ব্যাহত হচ্ছে। তারপরেও কিন্তু থেমে নেই, এখানকার যারা পণ্য এনেছে পাইকারি দোকানগুলোতে সেখানে আনছে এবং সেখানে ক্রেতারাও কিনছে এবং বিভিন্ন প্রকারের তরিতরকারি শাকসবজি আমরা এখানে দেখতে পাচ্ছি। এখানে আমরা যে বিষয়টি এসে দেখেছি যে এখানে যে সবজির দাম সেটি এখান থেকে যেটি খুচরা বাজারে চলে যাচ্ছে সেটি কিন্তু অনেক পণ্যের দাম দ্বিগুণ হয়ে যাচ্ছে এবং এখানে বরবটি আমরা দেখেছি সকালে এখানে দাম শুনেছি 45 থেকে 50 টাকা, ঝিঙা 40 টাকা কেজি, ধুন্দল 20 টাকা কেজি, কচুরমুখী এখানে 15 টাকা কেজি, উচ্ছে যেটি কেজি 50 টাকা এবং ঢেঁড়স 45 টাকা, বেগুন 60 টাকা। কাঁচা ঝাল প্রকার ভেদে এখানে 150 থেকে 120 থেকে 150 টাকা বিক্রি হচ্ছে। এছাড়া শাক 20 টাকা থেকে 25 টাকা এবং লাউয়ের দাম পিস 30 টাকা। এখানে একটা কথা বলে রাখি যে বৃষ্টি মৌসুম আসলেই কিন্তু এখানে কাঁচা জালের একটি সংকট তৈরি হয় এবং যে কারণে এই কাঁচা জালের দাম কিন্তু খুচরা বাজারে 200 টাকা, 220 টাকা বা 240 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে এবং এটি কিন্তু কৃষক ব্যাহত হয় বর্ষা মৌসুমের কারণে উৎপাদনে, যে কারণে এটি আমদানি নির্ভর পণ্য বলা চলে। এর পাশাপাশি আমরা দেখেছি যে এখানে লাউয়ের দাম এখানে 20 টাকা বা 30 টাকা করে কিনে এনে যেটি খুচরা বাজারে 50-60 টাকা পর্যন্ত বিক্রি করা হচ্ছে। এখানে যারা কৃষকরা নিয়ে এসছেন তারা কিন্তু বলছেন যে তারা যে পণ্য আনছেন এখানে সেই পণ্যের দাম তারা প্রত্যাশা করেন সেটি কিন্তু কম পাচ্ছেন। পাশাপাশি খুচরা পর্যায়ে যে এই যে ব্যবস্থাপনাটা এই বাজারের ব্যবস্থাপনাটা যদি সঠিক থাকতো তাহলে ক্রেতারা কিন্তু এখান থেকে লাভবান হতো এবং বিক্রেতারাও লাভবান হতো। সেই ক্ষেত্রে প্রশাসনের জোর নজরদারিটা এখানে প্রয়োজন বলে মনে করছেন অনেক ক্রেতা। এছাড়া এখানে কিন্তু শুধু খুচরা বিক্রেতারা এখানে আসেন না, এখানে বিভিন্ন সাধারণ মানুষ তারা এসে এখানে তাদের পছন্দ মতো পণ্য এখান থেকে কিনে নিয়ে যান এবং এখানে আশেপাশের জেলা এবং উপজেলা থেকে বিভিন্ন ধরনের পণ্য বিশেষ করে শাক সবজি এবং যেটি এখন আগাম শীতের শাক সবজি হিসেবে যেগুলো ছিল সেগুলো কিন্তু এই বাজারে আমরা দেখতে পাচ্ছি। সব মিলিয়ে এই ছিল আমার কাছে খুলনার পাইকারি বাজার থেকে এখানে শাকসবজির সরবরাহ এবং এখানকার যে মূল দাম তার সর্বশেষ খবর। খুলনার সবজি বাজার নিয়ে জানাচ্ছিলেন তরিকুল ইসলাম। আজ শুভ বিজয়া দশমী। প্রতিমা বিসর্জন আর সিঁদুর খেলার মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের 5 দিনের দুর্গাপূজার আনুষ্ঠানিক সমাপ্তি ঘটবে। দুর্গোৎসবে দশমীর আয়োজন নিয়ে সবশেষ খবর জানাতে রাজধানীর ঢাকেশ্বরী মন্দির থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তানজিলা খান মিম। মিম, জানাবেন যে দশমীতে আজ কি কি আনুষ্ঠানিকতা রয়েছে এবং কখন নাগাদ যে আনুষ্ঠানিক পূজা সেটা শুরু হবে এবং প্রতিমা বিসর্জন কখন থেকে শুরু হওয়ার কথা? সাকিব, আপনাকে শুভ বিজয়া। দেবীপক্ষের যে সূচনা হয়েছিল মহালয়ার মধ্য দিয়ে আজ সেই সমাপ্তি ঘটতে চলেছে, অর্থাৎ যেই দেবী দুর্গা এসেছিলেন গজে করে তিনি আজ বিদায় নেবেন দোলায় চড়ে। ভক্তদের মাঝে একটু উৎকণ্ঠা রয়েছে, কারণ তিনি যে দোলায় চড়ে যাবেন সেই দোলার বাহনটির ইঙ্গিত হচ্ছে মহামারী অথবা মোড়ক, তো সেই জায়গা থেকে কিছুটা শঙ্কা রয়েছে। তবে যারা পুরোহিত রয়েছেন তারা কিন্তু এই কদিন ধরেই বলেছেন দেবী যখন চলে যাবেন তখন তারা আরেকটি বিশেষভাবে পূজা করবেন, যেন যত অশুভ শক্তি রয়েছে এবং যত শঙ্কা রয়েছে সব যেন বিনাশ ঘটে যায় এই পুজোর মাধ্যমে। দেবী দুর্গার আরাধনা তারা সেভাবেই করার চেষ্টা করবেন। আজকের আনুষ্ঠানিকতায় রয়েছে
9টা থেকে 9:30টার মধ্যে ঘট বিসর্জন দেওয়া হবে এই ঢাকেশ্বরী মন্দিরে, এবং তারপর দশমীর যে শেষ বিহিত পূজা, সেই বিহিত পূজাটি হবে। এবং এরপর এখান থেকে বেলা 3টায় কলাবউ শোভাযাত্রা হবে। তারা যেটি বলছিলেন যে এই যে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে, এই মন্দিরে কিন্তু প্রতিমা বিসর্জন, অর্থাৎ যে প্রতিমাটি এখন আপনি দেখতে পাচ্ছিলেন সেই প্রতিমাটি বিসর্জন হয় না কখনোই, বিগত বছরের প্রতিমাটি বিসর্জন হয়। তো সেই ব্যাপারটি নিয়ে তারা বলছিলেন। আর ইতোমধ্যে ভক্তরা সকাল থেকেই আসতে শুরু করেছেন, যেহেতু আজ শেষ দিন। কিছুক্ষণ আগেই যখনই আপনি আমাকে প্রশ্ন করছিলেন তখনই জাস্ট কেবল একদমই ঢাক ঢোলের আওয়াজ বন্ধ হলো। আজ সারাদিন জুড়ে একটু পরপর ঢাক ঢোলের আওয়াজ বাজবে এবং গান বাজবে, সবকিছু মিলে একটা উৎসব মুখর পরিবেশ থাকবে। তবে তবুও মনের কোনায় কোথাও একটু বেদনার সুর তো থাকবেই, যে দেবী পক্ষের দেবী দুর্গার এতদিনের অপেক্ষা, একটি বছর ধরে অপেক্ষা করেন সনাতন ধর্মাবলম্বীরা। তিনি যখন আসেন ভক্তদের মাঝে, তারা বলেন যে চোখের পলকেই আসলে দিনগুলো কেটে যায়। ষষ্ঠী থেকে শুরু হয়েছিল আনুষ্ঠানিকতা এই শারদীয় দুর্গোৎসবের, সেই ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী পেরিয়ে আজ বিজয়া দশমী। আজ কিন্তু সিঁদুর খেলাও রয়েছে। যারা সনাতন ধর্মাবলম্বীরা বিবাহিত নারীরা রয়েছেন, তারা তাদের স্বামীর মঙ্গল কামনায় এই সিঁদুর খেলায় অংশগ্রহণ করে থাকেন। সেটিও শুরু হবে যখন পূজার আনুষ্ঠানিকতা সকল কিছু শেষ হয়ে যাবে। তারপর 10:30 থেকে 11টার মধ্যেই তারা সিঁদুর খেলাটি শুরু করবেন এবং তারপর 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে সেই সিঁদুর খেলার আনুষ্ঠানিকভাবে শেষ তারা করবেন। আর তার বাইরে এখানে রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়েছে। সব কিছু মিলিয়ে যারা মহানগর সার্বজনীন পূজা কমিটি রয়েছে, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রয়েছে, তারা আজ একত্রিত হবেন। এবং সনাতন ধর্মাবলম্বীরা বলছিলেন এই যে ষষ্ঠী থেকে তারা আনুষ্ঠানিকভাবে যাত্রা করেছিলেন দেবীপক্ষের সঙ্গে, এবং এই যে মণ্ডপে মন্দিরে পূজায় অংশগ্রহণ করেছিলেন, পূজা শুরু হওয়ার আগে কিছুটা আতঙ্কিত বোধ করেছিলেন। কোথাও কোথাও ঢাকার বাইরে বিচ্ছিন্নভাবে প্রস্তুতির সময় একটু অরাজকতা বা বিশৃঙ্খলার খবর আমরা শুনেছি। সেই জায়গাগুলো থেকে তাদের মনে কিছুটা এবার পুজোয় কিন্তু শঙ্কা ছিল। তবে সেই সকল শঙ্কা কাটিয়ে তারা দশমীতে পৌঁছেছে। এখনো পর্যন্ত কোথাও কোনো বিশৃঙ্খলার খবর শোনেনি এবং আজকের দিনটিও খুব ভালোভাবে কাটবে তাদের। দেবী দুর্গাকে তারা বরণ করে নিতে পেরেছিলেন, ঠিক সেভাবেই হাসি মুখে কোনো বিশৃঙ্খলা ছাড়াই তারা বিদায় জানাতে পারবেন, তেমনটাই কামনা করছেন। এবং একই সঙ্গে তারা শেষ মুহূর্তে প্রার্থনায় মগ্ন থাকবেন, দেশ, জাতি এবং নিজের পরিবারের নিজের মঙ্গল কামনায়। এবং তারা এই সঙ্গে প্রতি বছর যেটি বিশেষভাবে চায়, এই দেশ থেকে কিংবা এই দেশের যেই জন্মভূমির মাটি, সেই মাটিতে তারা যেন সবসময় নির্বিঘ্নভাবে এভাবেই পূজা উদযাপন করে যেতে পারেন, কোনো ধরনের শঙ্কা নিয়ে যেন পূজায় অংশগ্রহণ করতে না হয়, মন্দিরে মণ্ডপে না আসতে হয়। এবং সেই সঙ্গে দেশে জাতি, ধর্ম, বর্ণের যে ভেদাভেদ রয়েছে, যদিও বা থেকে থাকে, সে সব কিছুর ঊর্ধ্বে গিয়ে একটি শারদীয় দুর্গোৎসব কিংবা যে কোনো ধর্মাবলম্বীদের যে কোনো বড় ধর্মীয় একটি উৎসব হয়, সেই ধর্মীয় উৎসবে যেন বাংলাদেশের সকল মানুষ একসঙ্গেই সেই উৎসবে অংশগ্রহণ করতে পারে। সাকিব, এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ। তানজিলা খান মিম যুক্ত ছিলেন ঢাকেশ্বরী মন্দির থেকে, জানাচ্ছিলেন বিজয়া দশমীর খবর। গাজার তীরে পৌঁছানোর আগে ইসরায়েলি বাহিনীর হাতে আটক হয়েছে গ্লোবাল সুমুদ ফ্লোটিলার 8টি জাহাজ। সুইডিশ পরিবেশবিদ গ্রেটা থুনবার্গ সহ আটক করা হয়েছে মানবাধিকার কর্মীদের। তাদের ইসরায়েলি বন্দরের দিকে নিয়ে যাওয়া হচ্ছে বলে জানায় তেল আবিব। এ ঘটনায় নিন্দা জানিয়েছে বিশ্ববাসী। বিক্ষোভ হয়েছে ইতালি, তুরস্ক, তিউনিশিয়া, গ্রিস সহ বিশ্বের নানা দেশে। জাহানারা ভুঁইয়ের প্রতিবেদনে বিস্তারিত। বিশ্ববাসী যখন অধীর আগ্রহে অপেক্ষা করছিল গ্লোবাল সমুদ ফ্লোটিলার নৌবহর ত্রাণ নিয়ে গাজা উপত্যকায় পৌঁছাবে, ঠিক সেই সময়ে আসে দুঃসংবাদ। ভূমধ্যসাগরের গাজা উপকূল থেকে ইসরায়েলি বাহিনী জব্দ করে বেশ কয়েকটি নৌযান। শুরুতে বহরের একদম সামনে থাকা আলমা জাহাজ আটকে দেয় ইসরায়েলি বাহিনী। জাহাজে থাকা মানবাধিকার কর্মীদেরও আটক করে তারা, যেখানে ছিলেন এই বহরের নেতৃত্বদানকারী সুইডিশ পরিবেশবিদ গ্রেটা থুনবার্গ। এরপর একে একে ফ্রিডম ফ্লোটিলার আরও কয়েকটি নৌযান আটকের খবর আসে। এদের ইসরায়েলি বন্দরের দিকে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছে তেল আবিব। যদিও ইসরায়েলের কর্মকাণ্ডকে আটক না বলে সরাসরি অপহরণ বলছেন অনেকে। তবে হামলার আশঙ্কা মাথায় নিয়েই এখনও গাজা উপকূলের দিকে ত্রাণ নিয়ে এগিয়ে যাচ্ছে বহরের অন্য নৌযানগুলো। ফ্লোটিলার নৌবহরে থাকা বাংলাদেশের আলোকচিত্রী শহীদুল আলমের নৌযানটিও এগিয়ে যাচ্ছে গাজার দিকে।
ইসরায়েলের এই কর্মকাণ্ডে ক্ষোভে ফুঁসছে বিশ্ববাসী। এরই মধ্যে ইতালি, তুরস্ক, গ্রিস, তিউনিসিয়াতে ব্যাপক বিক্ষোভ হয়েছে। তুরস্কে ইসরায়েলি দূতাবাস ঘেরাও করে বিক্ষোভকারীরা এবং শিগগিরই আটক মানবাধিকার কর্মীদের ছেড়ে দেওয়ার দাবি জানায় তারা। এছাড়াও এই ঘটনায় নিন্দা জানিয়েছে মালয়েশিয়া, তুরস্ক, ভেনেজুয়েলা ও কলম্বোর সরকার প্রধান। ফ্রিডম ফ্লোটিলার এই নৌবহরে ৪৪টি নৌযান রয়েছে, যেখানে ৫৭টি দেশের প্রায় ৫০০ মানবাধিকার কর্মী রয়েছে। গোটা বিশ্ব যখন নীরব, তখন নিশ্চিত বিপদ জেনেও গাজার ফিলিস্তিনিদের মুখে খাবার তুলে দিতে সাহসী পদক্ষেপ নেন তারা। জাহানারা ভুইয়া, এখন বিশ্ব। যুক্তরাষ্ট্রের কাছে ইউক্রেনের চাওয়া দূরপাল্লার টমাহক ক্ষেপণাস্ত্রকে রেড লাইন অতিক্রম হিসেবে দেখছে রাশিয়া। মস্কোর দাবি, যুক্তরাষ্ট্রের কার্যকলাপে রাশিয়ার বেঁধে দেয়া সীমা অতিক্রম করার শঙ্কা দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে রাশিয়ার সাবেক প্রধানমন্ত্রী দিমিত্রি পেসকোভও এ যুদ্ধে বিধ্বংসী অস্ত্র ব্যবহারের শঙ্কা তৈরি হতে পারে বলে সতর্ক করেছেন। আর বিশেষজ্ঞরা বলছেন, এই ক্ষেপণাস্ত্র পেলে রাশিয়ায় ইউক্রেনের হামলার ক্ষমতা কয়েক গুণ বেড়ে যাবে। বিস্তারিত জানাচ্ছেন সানজিদা ইসলাম তন্নি। যুক্তরাষ্ট্রের কাছে ইউক্রেনের দূরপাল্লার টমাহক ক্ষেপণাস্ত্র চাওয়ার বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে রাশিয়া। রুশ সরকারের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, যুক্তরাষ্ট্রের এই ক্ষেপণাস্ত্র ইউক্রেনের জন্য গেম চেঞ্জার হবে না, বরং প্রশ্ন থেকে যাবে এর ব্যবহার কিভাবে হবে, এটি কারা পরিচালনা করবে, ইউক্রেনীয়রা নাকি মার্কিনীরা। তবে যুক্তরাষ্ট্র মস্কোর নির্ধারিত রেডলাইন অতিক্রম করতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন পেসকভ। এর আগে মস্কো জানিয়েছিল, ইউক্রেনকে লক্ষ্যবস্তু নির্ধারণে বা হামলা চালানোর জন্য যুক্তরাষ্ট্র গোয়েন্দা তথ্য দিয়ে সাহায্য করলে তা সীমা লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে। সামাজিক মাধ্যম টেলিগ্রামের এক পোস্টে রাশিয়ার সাবেক প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভও সতর্ক করেছেন। বলেন, যুক্তরাষ্ট্র এ বিষয়ে সিদ্ধান্ত নিলে ইউক্রেনকে গণবিধ্বংসী অস্ত্রের সাথে মোকাবিলা করতে হতে পারে। রাশিয়ার গভীরে হামলা চালাতে গেল সপ্তাহেই যুক্তরাষ্ট্রের কাছে দীর্ঘপাল্লার টমাহক ক্ষেপণাস্ত্র সহায়তা চাওয়ার পর এমন প্রতিক্রিয়াই জানিয়েছেন রুশ নেতারা। জাতিসংঘ সাধারণ পরিষদের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে টমাহক অস্ত্র সহায়তার অনুরোধ জানান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ইউক্রেনকে টমাহক ক্ষেপণাস্ত্র দেওয়ার বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। Between his defense policy decisions, and that will be the same heuristic that we apply to how we answer this question about tomahawks. I'll let the president speak to it, but I know that we're having conversations this very minute about that issue. দীর্ঘপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র টমাহক জাহাজ, সাবমেরিন বা স্থলভিত্তিক লঞ্চার থেকে ছোড়া যায়। 1250 থেকে 2500 কিলোমিটার দূর থেকে লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম এই অস্ত্র। এটি মিলিটারি বাংকারের মতো শক্তিশালী লক্ষ্যবস্তুকে ভেদ করার জন্য উচ্চমাত্রার বিস্ফোরক বহন করে। এমনকি আঘাত হানার সময় কম উচ্চতার মধ্যেও রাডারকে ফাঁকি দিতে সক্ষম উচ্চ গতিসম্পন্ন এই ক্ষেপণাস্ত্র। বিশ্লেষকরা বলছেন, যদি ইউক্রেন টমাহক পায় তবে তাদের সক্ষমতা বহুগুণ বেড়ে যাবে। এতে রাশিয়ার ভেতরে সামরিক ঘাঁটি, লজিস্টিক হাব, এয়ারফিল্ড এবং কমান্ড সেক্টরও টার্গেটে পরিণত হবে। তবে এর ফলে রাশিয়া ইউক্রেনে হামলা চালানো বন্ধ করবে এমন সম্ভাবনা খুবই কম। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন, রাশিয়ায় হামলা চালাতে ব্যবহার না করলেও এসব ক্ষেপণাস্ত্রের উপস্থিতি আলোচনায় বসতে মস্কোর ওপর চাপ তৈরি করবে। অন্যদিকে রাশিয়ার হুমকিতে উদ্বিগ্ন ইউরোপ। সম্প্রতি পোল্যান্ড, এস্তোনিয়া, ডেনমার্ক সহ বিভিন্ন ন্যাটো সদস্য দেশের আকাশসীমায় রুশ ড্রোনের অনুপ্রবেশের ঘটনা ঘটেছে। জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মার্জ বলেছেন, ইউরোপ যুদ্ধ অবস্থায় নেই, তবে শান্তিতেও নেই। সানজিদা ইসলাম তন্নি, এখন বিশ্ব। কাতারের রাজধানী দোহার নাজমা সুক আল হারেজ মার্কেটে গত 50 বছরের বেশি সময় ধরে আধিপত্য প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীদের। এই মার্কেটে 5 শতাধিকের বেশি দোকান রয়েছে প্রবাসীদের, আর এসব প্রতিষ্ঠানে চাকরি করেন 12,000-এর বেশি প্রবাসী বাংলাদেশি। কাতার থেকে আনোয়ার হোসেন মামুনের তথ্য ও ছবিতে বিস্তারিত। কাতারের রাজধানী দোহায় নাজমা সুক আল হারেজ মার্কেট। এই মার্কেটে প্রতিদিন পুরাতন মালামাল ক্রয় বিক্রয় করেন এখানকার দোকানিরা, যেখানে পুরনো আসবাবপত্র, দোকানের সরঞ্জাম এবং অন্যান্য ব্যবহার করা জিনিসপত্র খুঁজে নিয়ে যান ক্রেতারা। সুক আল হারেজ মার্কেটে 50 বছরের বেশি সময় ধরে আধিপত্য প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীদের। এই মার্কেটে 500-র বেশি দোকান রয়েছে তাদের।
আর এসব প্রতিষ্ঠানে চাকরি করেন 12,000-এর বেশি প্রবাসী বাংলাদেশি। এই নাজমা মার্কেটেই প্রায় 12,000-এর অধিক লোক কাজ করে। এখানকার স্পন্সর কাতারি, কিন্তু বাংলাদেশি লোকেদের এখানে বেশিরভাগ কাজ করে। এখান থেকে আমাদের বাংলাদেশের প্রচুর টাকা যেই রেমিটেন্স যোদ্ধা, আমি মনে করি কাতার থেকে বেশিরভাগ নাজমাহারাজ থেকে বেশি যায়। এখানে 500-এর উপরে দোকান আছে আমাদের মার্কেটে, তার মধ্যে সবচেয়ে বেশি দোকান আমাদের বাংলাদেশিদের। বাংলাদেশের 450-এর উপর দোকান। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, আমরা এই যে ব্যবসাতে জড়িত আছি, আমরা অনেকদিন থেকে আছি, ব্যবসা আমাদের আলহামদুলিল্লাহ অনেক ভালো যাচ্ছে। এখান থেকে অনেকে ভালো ইনকাম করতেছে এবং অনেক ব্যবসা প্রতিষ্ঠানের সাথে জড়িত আছে, তো ওনারা ভালো একটা ইনকাম করে এবং বাংলাদেশের রেমিটেন্সে এবং কাতারের রেমিটেন্স থেকে ওনারা ভালো একটা রাখতেছে, অবদান রাখতেছে। কাতারে বর্তমানে 4 লাখের বেশি প্রবাসী বাংলাদেশি বিভিন্ন পেশায় কর্মরত রয়েছেন। প্রবাসীদের ব্যবসা বাণিজ্য বাড়ায় কর্মসংস্থানের সুযোগ তৈরির পাশাপাশি ব্যবসা প্রতিষ্ঠানগুলো থেকে আয়ের বড় একটা অংশ রেমিটেন্স হিসেবে দেশে পাঠান বাংলাদেশিরা। এখন কাতার। পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে আজ নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ নারী দল। কলম্বোতে প্রস্তুতি নিয়ে সন্তুষ্টির কথা জানিয়েছেন বাংলাদেশ স্পিনার রাবেয়া খান। পাকিস্তানের বিপক্ষে জয়ের লক্ষ্যেই মাঠে নামবে টাইগ্রেসরা। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বিকেল 3:30টায়। বিস্তারিত ফারহান ইহসানের প্রতিবেদনে। নিজেদের ইতিহাসে দ্বিতীয়বারের মতো ওয়ানডে বিশ্বকাপ খেলতে নামছে টিম বাংলাদেশ। বাছাই পর্বে 5 ম্যাচে 3টিতে জিতে বিশ্বকাপে জায়গা পাকা করে নিয়েছে নিগার সুলতানা জ্যোতির দল। আবারও বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ পাকিস্তান। গেল বিশ্বকাপের পর বাংলাদেশ দলের উল্লেখযোগ্য সাফল্য ছিল শক্তিশালী ভারতের বিপক্ষে নিজেদের মাঠে 2-1 সিরিজ জয়। 2025 সালে 8 ম্যাচ খেলে বাংলাদেশের জয় 4টিতে, হারও 4 ম্যাচে। তবে পাকিস্তানের বিপক্ষে সবশেষ 5 দেখায় 3টিতে জয় পেয়েছে টাইগ্রেসরা। এর মাঝে উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ ম্যাচে সুপার ওভারে জয়। 23 সেপ্টেম্বর কলম্বোতে পৌঁছে কন্ডিশনের সাথে নিজেদের মানিয়ে নিতে 2টি প্রস্তুতি ম্যাচ খেলে ফাহিমা রাবিয়ারা। প্রথম প্রস্তুতি ম্যাচ বৃষ্টিতে পণ্ড হলো। শ্রীলঙ্কার বিপক্ষে প্রস্তুতি ম্যাচ জিতে বেশ আত্মবিশ্বাসী নিগার সুলতানা জ্যোতির দল। ওয়েদার সহ আমাদের সবকিছু ভালোভাবে গেছে এবং আমাদের যেহেতু বাংলাদেশের সাথে এখানকার ওয়েদারটা খুব বেশি পার্থক্য না, তো আমরা সবাই খুব ভালোভাবে প্র্যাকটিসটা এবং সবকিছু এনভায়রনমেন্ট সবকিছু মানে নিয়েছি এবং খুব আরামে, এবং আশা করি আমরা এই জিনিসটা এবং আমরা সবাই সবকিছু দিয়ে ভালোভাবে আগামীতে কালকে ম্যাচটা জয় করতে পারবো ইনশাআল্লাহ। কলম্বোতে পাকিস্তানের বিপক্ষে জয়ের লক্ষ্যে মাঠে নামছে টাইগ্রেসরা। চলতি বছর 8 ম্যাচে শারমিন আক্তার করেছেন 356 রান। এছাড়া অধিনায়ক নিগারের ব্যাট থেকে 450-তে এসছে 334 রান। অন্যদিকে 7 ম্যাচে ফাহিমা খাতুন 10 উইকেট নিলেও বোলিংয়ে ছন্দে নেই বাকিরা। তবে বিশ্বকাপের মঞ্চে ভালো করার ব্যাপারে আত্মপ্রত্যয়ী স্পিনার রাবেয়া খান। আলহামদুলিল্লাহ, আমরা যেভাবে লাস্ট ম্যাচটা উইন করতে পেরেছি, খুব ভালোভাবেই সবকিছু শেষ করতে পেরেছি। সবাই সবার রোলটা খুব সুন্দরভাবে পালন করছে, ব্যাটিং বোলিং ফিল্ডিং এবং সবকিছু সব দিক থেকে। কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বিকাল 3:30টায়। ফারহান ইহসান, এখন। এবারের নির্বাচন বিসিবির ইতিহাসে কালো দাগ হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে বুধবার মনোনয়নপত্র প্রত্যাহারের পর তিনি আরও বলেন, ক্রিকেটের ফিক্সিং বন্ধ করার আগে ইলেকশনের ফিক্সিং বন্ধ করতে হবে। বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়িয়ে তামিমের সঙ্গে সুর মিলিয়েছেন ইসরাফিল খুসরু, রফিকুল ইসলাম বাবুর মতো সংগঠকরাও। তবে সমালোচনা থাকলেও নির্বাচনের পথেই হাঁটছে বিসিবি। আরিফুল সাহেবের প্রতিবেদনে বিস্তারিত। ক্রিকেট বাংলাদেশের আবেগ, সেটা নিয়ে মাঠে কিংবা মাঠের বাইরে নিত্য খেলা করেন কখনো ক্রিকেটাররা, কখনো বা ক্রিকেটের নীতি নির্ধারকরা, যেখানে বিভিন্ন সময় দেখা মিলেছে নানা নাটকীয়তার। বিসিবি নির্বাচনকে কেন্দ্র করে মঞ্চস্থ হচ্ছে একের পর এক নাটক। শুরু থেকে সরকারি হস্তক্ষেপের অভিযোগ করে আসছিলেন তামিম ইকবাল সহ বেশ কয়েকজন ক্রীড়া সংগঠক। মাঝে গুঞ্জন ওঠে সমঝোতারও। তবে দুদক অভিযুক্ত 15 ক্রিকেট ক্লাব নিয়ে হাইকোর্টের স্থগিতাদেশ পরবর্তীতে আবারও বাতিলের পর এবার নির্বাচন থেকে সরে দাঁড়ালেন সাবেক অধিনায়ক ও সভাপতি প্রার্থী তামিম ইকবাল। একই সঙ্গে তুলে ধরেছেন নানান অভিযোগ। বিভিন্ন সময় অনেক ধরনের কথা বলা হয়েছে, বাট এন্ড অফ দ্য ডে আমার কাছে মনে হয় যে এই নোংরামির সাথে আমরা কোনো দিক থেকে কোনোভাবে পাট রাখতে পারবো না। যারা বোর্ডে আছেন তারা যদি এভাবে করে ইলেকশন করতে চান করতে পারেন, জিততেও পারেন, বাট আজকে ক্রিকেট 100% হেরে গেছে, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। আপনারা বলেন বড় গলায় যে বাংলাদেশে ফিক্সিং বন্ধ করা লাগবে, আগে ইলেকশনের ফিক্সিং বন্ধ করেন, পরে ক্রিকেটের ফিক্সিং বন্ধ করার চিন্তাটা করি। বাট এখানে আরও অনেকেই আজকে উইথড্র করতেন, তাদেরকে বিভিন্নভাবে
বিভিন্ন ওয়েতে বোঝানো হয়েছে বা চাপ সৃষ্টি করা হয়েছে, তাদেরকে করে থামানো হয়েছে। তামিমের পথ ধরেই একে একে মনোনয়ন প্রত্যাহার করেন ফাহিম সিনহা ও বিএনপির ৩ জ্যেষ্ঠ নেতার ছেলে ইসরাফিল খসরু, ওমর শরীফ, মোহাম্মদ ইমরান ও ইয়াসির আব্বাস সহ বিএনপিপন্থী ১৫ জন প্রার্থী। বাকি 2 জন বাদ পড়েছেন হাইকোর্টের রায়ে। নানান ঢঙে বললেও সবার অভিযোগের সুর অনেকটা একই। বাংলাদেশ সবার আগে, এই একটা ভূমিকা যেন সবাই থাকতে পারে, এটা হচ্ছে কথা। আমরা কিন্তু আবার আছি, আমরা কিন্তু হাল ছাড়বো না। আমাদের তো এই ব্যাপারে একটা আছে, টান আছে। আইসিসিতে কেন যাবে? এটা তো দেশের ক্রিকেটের জন্য ভালো হবে না যদি ওই পর্যন্ত যায়। এই জিনিসটা কিন্তু আমাদের ক্রীড়া উপদেষ্টা যেহেতু এই ক্রীড়াঙ্গনের অভিভাবক, এই সমাধানটা কিন্তু উনিই করতে পারে কিন্তু ইচ্ছা করলে। প্রথম দিকে যখন 15টা ক্লাব বাতিল করা হলো, বাতিল করে আবার তাদেরকে অ্যালাউ করলো, করে নমিনেশন পেপারটা নিল, নেওয়ার পরে আবার দেখলাম বাতিল করলো, তখন আই ফেল্ট দ্যাট দেয়ার ইজ সামথিং সিভিয়ারলি রং। মনোনয়ন বাতিলের কারণে বাকি ৩৩ জনের মধ্যে সাবেক নির্বাচক আব্দুর রাজ্জাক, গায়ক আসিফ আকবর সহ ৬ জন নির্বাচিত হচ্ছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়। বিভাগীয় ক্যাটাগরিতে ভোটের লড়াই হবে কেবল ঢাকা, রংপুর আর রাজশাহী বিভাগে। আর ক্লাব ক্যাটাগরিতে 12 পদের বিপরীতে লড়বেন 16 জন। ঢাকাতে 3 জন আছে, ওখানে ইলেকশন হচ্ছে। খুলনাতে ইলেকশন হচ্ছে না, রাজশাহীতে হচ্ছে, রংপুরে হচ্ছে। হেভিওয়েট প্রার্থীরা সরে দাঁড়ালেও পূর্ব নির্ধারিত সময়ে নির্বাচনের দিকেই হাঁটছে কমিশন। তবে বিসিবি নির্বাচন ঘিরে যে তুমুল প্রতিদ্বন্দ্বিতার আভাস ছিল, সেটা এখন অনেকটাই ম্রিয়মাণ। আরিফুল ইসলাম সাহাব, এখন, ঢাকা। শেষ করব এখন সকাল। তার আগে শিরোনামগুলো আরো একবার। শুভ বিজয়া দশমী আজ, মণ্ডপে মণ্ডপে বিষাদের সুর। সিঁদুর খেলা আর প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে শারদীয় দুর্গোৎসব। মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের ছড়াছড়ি, দিনের আলো নিভতে গ্রাস করে আতঙ্ক। 6 মাসে আটক 4000, উদ্ধার বিপুল অস্ত্র, গোলাবারুদ। শর্টকাট পদ্ধতিতে অল্প টাকা ইনভেস্ট করে 2টা চাপাতি কিনে ফেলে, ওই চাপাতি দিয়ে রাস্তায় নেমে যায়। একটি বড় অপরাধ করার পরেও এই সিন্ডিকেটের সহযোগিতা নিয়ে সে ফ্রি হয়ে যায়, তখন দ্বিতীয়বার অপরাধ করতে তার আর দ্বিধা থাকে না। গাজা উপকূলে ত্রাণবাহী সুমুদ ফ্লোটিলার অন্তত 8টি নৌযান দখলে নিয়েছে ইসরায়েলি বাহিনী। আটক গ্রেটা থুনবার্গ সহ মানবাধিকার কর্মীরা দেশে দেশে নিন্দা বিক্ষোভ। এবং পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের নারী দলের বিশ্বকাপ মিশন শুরু। কলম্বোতে বিকেল 3:30টায় মুখোমুখি হবে 2 দল। এই ছিল এখন সকালে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে যুক্ত হতে পারেন facebook.com/tv.ekhon। ইউটিউবে দেখতে পারেন youtube.com/c/ekhon tv।